Hi everyone, you are welcome to our channel St. Matthew Institute of Learning English. Like all other day, I want to discuss a new topic. Please look at the board. I have chosen this topic for today. সিম্পল আগের দিনের মতোই আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, আর আজকে হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, সামান্যতম পার্থক্য আমরা লক্ষ্য করি যে সেটা হচ্ছে সিম্পল ফিউচার এবং ফিউচার ইনডিফিনাইট। দেখো, তোমরা আশা করি আগের ভিডিওগুলো দেখেছো এবং যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। আজকে আমি সিম্পল ফিউচার এবং ফিউচার ইনডিফিনাইট এই দুটোর মধ্যে যে সামান্য হলেও যে পার্থক্য আছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব। আশা করি তোমাদের এগুলো সবই পরিষ্কার হচ্ছে এবং আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক ইট ক্লিয়ার। তোমরা পরিষ্কার বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। দেখো, সিম্পল ফিউচার যখন আমরা সিম্পল ফিউচার বলবো তখন দেখবে এই যে বি ভার্বের ফিউচার টেন্সের রূপ শ্যাল বি, উইল বি। তখন কি হবে যে এই শ্যাল বি উইল বিটাই হবে বাক্যের মেইন ভার্ব। শ্যাল বি উইল বিটাই হবে বাক্যের মেইন ভার্ব। ওকে, এবার দেখো হ্যাভ ভার্বের ফিউচার টেন্সের রূপ শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। যে তোমরা একটু লক্ষ্য করলেই আগের ভিডিওগুলোতে দেখবে এগুলো সব কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে তোমাদেরকে এটা বুঝতে গেলে আগের যে সমস্ত ভিডিওগুলো তোমাদের আছে একটু দেখে নিবে তোমরা। প্লেলিস্টে যে পরপর সব ভিডিও দেওয়া আছে সব তোমরা দেখে নিবে, পরপর দেখলেই পরিষ্কার হবে। এখানে দেখো হ্যাভ ভার্বের ফিউচার টেন্সের রূপ শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। এবার এগুলো কখন ব্যবহার হবে না, এগুলো তখন মেন ভার্ব হবে। শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ তখন মেন ভার্ব। যেগুলো আমরা এখানে ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি, এটা যখন মেন ভার্ব হবে তবেই সিম্পল ফিউচার হবে। এগুলো মেন ভার্ব তখনই হবে যখন এটা সিম্পল ফিউচার হবে। আর সিম্পল ফিউচার হতে গেলে শ্যাল বি এবং উইল বি এটাকে মেন ভার্ব হতে হবে এবং শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভটাকে মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে হবে, তবেই সিম্পল ফিউচার হবে। এবার তোমরা বুঝবে কি করে যে শ্যাল বি হবে, শ্যাল বি উইল বি হবে না শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে। আমি তোমাকে এখানে লিখে দিয়েছি যে বাংলা বাক্যের মধ্যে যদি হব, হবে, হবেন, বাংলা বাক্যের মধ্যে কি থাকবে? বাক্যের মধ্যে দেখবে হব, হবে, হবেন থাকবে, তখনই তোমরা শ্যাল বি, উইল বি ব্যবহারের কথা ভাববে। তাহলে আবার বলে দিচ্ছি যে যখন বাক্যের মধ্যে দেখবে কি থাকবে, এগুলো থাকবে হব, হবে, হবেন, যখনই থাকবে তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে এটা আসলে সিম্পল ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি একজন শিক্ষক হব। তুমি একজন মহান ব্যক্তি হবে, তাহলে হবে আছে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এখানে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, তাহলে কি আছে এখানে? হবেন আছে। তাহলে আমরা কি পেলাম? হব, হবে, হবেন পাচ্ছি বাংলা বাক্যের মধ্যে, তাহলে এটি সিম্পল ফিউচার টেন্স হবে। আর বাংলা বাক্যের মধ্যে যখন থাকবে শব্দটি থাকবে, যখন বাংলা বাক্যের মধ্যে থাকবে এই শব্দটা থাকবে তখন শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার হবে। যখন দেখবে এই যে হব, হবে, হবেন থাকবে তখন শ্যাল বি, উইল বি ব্যবহার হবে। আর যখন দেখবে যে থাকবে শব্দটা থাকবে তখন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকবো, যেমন ধরো সে থাকবে, আমি থাকবো, এরকম যখন বোঝাবে তখন শ্যাল হ্যাভ, উইল হ্যাভের ব্যবহার হবে। এবার দেখো যখন বি ভার্বটা শ্যাল বি, উইল বিটা যখন মেইন ভার্ব হিসাবে ব্যবহার হবে তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট। দেখো সাবজেক্ট
তারপরে শ্যাল বা উইল, তারপরে হচ্ছে বি, তারপরে কি কি বলেছি না এই সাবজেক্ট বা শ্যাল বা উইল প্লাস বি প্লাস কি হবে, সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি বসবে, তারপরে কি হবে, তিনি একজন শিক্ষক হবেন। তাহলে হবেন, আমি একজন শিক্ষক হব, এখানে বলা আছে আমি একজন শিক্ষক হব, তাহলে এখানে কি আছে হব, তাহলে কি হবে আই সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই ক্ষেত্রে শ্যাল উইলের মধ্যে কি বসে শ্যাল, তাহলে শ্যালের পর বি বসবে, আই শ্যাল বি, এবারে একজন শিক্ষক এ টিচার, তাহলে কি হলো আমি একজন শিক্ষক হব, আই শ্যাল বি এ টিচার। এবার দেখো তিনি একজন মহান ব্যক্তি, তুমি একজন মহান ব্যক্তি হবে, তুমি একজন মহান ব্যক্তি হবে। দেখো তুমি তাহলে ইউ ক্ষেত্রে কি বসে শ্যাল না উইল, অফকোর্স উইল, তাহলে উইল বি, এবারে একজন মহান ব্যক্তি এ গ্রেট ম্যান, তাহলে ইউ উইল বি এ গ্রেট ম্যান, ইউ উইল বি এ গ্রেট ম্যান, তুমি একজন মহান ব্যক্তি হবে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, তাহলে সাবজেক্টকে তিনির জন্য কি থাকবে হি, তাহলে হি, তারপরে শ্যাল বা উইলের মধ্যে আমরা জানি হি এর ক্ষেত্রে উইল হয়, তাহলে হি উইল, তারপরে বি, তারপরে কি হবেন দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এবার দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে শ্যাল উইল সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে বি, তারপরে কি হবে সেটি বসবে, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে বি, তারপরে কি হবে। যেমন একটা উদাহরণ দিয়েছি, তুমি অসৎ হবে না, তুমি অসৎ হবে না, তা তুমি সাবজেক্ট, তারপরে ইউ ক্ষেত্রে শ্যাল হয় না উইল হয়, অফকোর্স উইল, স্যার তোমাদেরকে বলেই দিয়েছেন যে আই এবং উইল ক্ষেত্রে শ্যাল হয়, বাকি সব ক্ষেত্রে উইল বসে, যদিও এখন শ্যালের ব্যবহারটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে আমাদের তবুও মনে রাখতে হবে এখনো আমরা সেইভাবেই ব্যবহার করে আসছি, যখন লিখি তখন আমরা শ্যালটাকে ব্যবহার করি, কিন্তু বলার সময় আমরা যখন এটা বলবো তখন শ্যাল আমরা ব্যবহার নাও করতে পারি, সব জায়গায় আমরা উইল ব্যবহার করতে পারি। তাহলে এখানে বলা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে তুমি অসৎ হবে না, তাহলে হবে আছে, দেখো হবে তার সঙ্গে না আছে, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের মধ্যে ইউ ক্ষেত্রে উইল হয়, তাহলে ইউ উইল, তারপরে না থাকার জন্য নট, তাহলে ইউ উইল নট, তারপরে বি, তারপরে কি হবে তাহলে ইউ উইল নট বি ডিসঅনেস্ট, তুমি অসৎ হবে না, ইউ উইল নট বি ডিসঅনেস্ট। এবারে ইন্টারগেটিভ সেন্টেন্সে চলে এসো, স্যার তো ইন্টারগেটিভ সেন্টেন্স বলেই দিয়েছেন যে ইন্টারগেটিভ সেন্টেন্স হতে গেলে সাহায্যকারী ক্রিয়াটা অর্থাৎ শ্যাল বা উইল বা বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব যাই থাকুক সেটা সাবজেক্টের আগে চলে আসবে, তাহলে সেই অনুযায়ী শ্যাল বা উইল, এখানে একটা উইল হবে শ্যাল অবলিক উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে কি হবে দেখো সে কি একজন ডাক্তার হবে, সে কি একজন ডাক্তার হবে, তাহলে কি হবে উইল হি বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর। এবারে যদি বলি হ্যাভের ব্যবহার করবো, হ্যাভটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তখন স্ট্রাকচারটা কি দাঁড়াবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে কি থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল লাগাবে, তারপরে হ্যাভ লাগাবে, তারপরে কি থাকবে সেটা উপোস করে দিবে কি থাকবে। দেখ যেমন তার একজন ড্রাইভার থাকবে, তার একজন ড্রাইভার থাকবে, তাহলে কি হবে তার থাকবে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি বলছি হি, তারপরে হি এর ক্ষেত্রে উইল হয়, তারপরে থাকার জন্য হ্যাভ, তাহলে হি উইল হ্যাভ এ ড্রাইভার, তার একজন ড্রাইভার থাকবে, হি উইল হ্যাভ এ ড্রাইভার। এবারে যখন এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করব তখন স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে কি থাকবে। দেখো একটা উদাহরণ দেওয়া যাক, এখানে দেখে নিই কি আছে, চলে এসো। তার কোনো সমস্যা থাকবে না, দেখো থাকবে আছে তার সাথে না আছে, অফকোর্স ইট ইজ নেগেটিভ সেন্টেন্স, তাহলে হবে হি উইল নট, থাকার জন্য হ্যাভ, তাহলে হি উইল নট হ্যাভ,
কি থাকবে না? সমস্যা। তাহলে হি উইল নট হ্যাভ প্রবলেম, হি উইল নট হ্যাভ প্রবলেম। তাহলে এইভাবে আমরা আরো অনেক অনেক উদাহরণ তৈরি করতে পারবো। দেখবে তোমরা এইভাবে অনেক প্র্যাকটিস করবে, যেটা শেখানো হচ্ছে সেগুলো নিজের আমরা যে যে বাক্যগুলোকে প্রতিদিন ব্যবহার করি সেই বাক্যগুলোকে আমাদের ব্যবহার করতে হবে এবং প্রতিদিন সেগুলোকে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে 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 দেখবে এমন হয়ে যাবে যে তোমরা আর এই টেন্সগুলো তখন ভাবার কোনো প্রয়োজনই হবে না। তখন দেখবে তোমরা নিজেরাই বলতে পারছো, লিখতে পারছো। এবং এই স্পোকেনটার জন্য আমি একটা কথা সবসময় বলবো যে তোমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রতিদিন এগুলোকে বলা শুরু করে দাও। চলো আমরা বলতে শুরু করি। তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ করে নেবে, সেখানে তোমরা বলার চেষ্টা করবে। 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে ইমপ্রুভ হবেই। এবারে দেখো আমরা একইভাবে এটা যেমন সিম্পল ফিউচারের কথা হলো, এবারে আমরা আসছি ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট সিম্পল ফিউচারে দেখো আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলোকে মেন ভার্ব হিসেবে পাচ্ছিলাম। এখানে কি হচ্ছে, আমরা অ্যাকশন ভার্বকে পাবো। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করেছি। যখনই সিম্পলের সঙ্গে ইনডিফিনাইটের একটা কম্পারিজন আমি টানতে গেছি তখনই তোমাদেরকে এটা বলেছি। এবার আমরা সিম্পল ফিউচারটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এবারে আমরা চলে আসছি ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইটে কি হবে না, ভবিষ্যতে কোনো কাজ হবে, ঘটবে, সেরকম বোঝালে ফিউচার ইনডিফিনাইট হয়। এটা যারা একটু সিনিয়র স্টুডেন্ট তারা এটা পরিষ্কার বুঝতে পারবে। আর আমি নিউ লার্নারদের জন্য একটা সহজ পদ্ধতি আবিষ্কার করে দিয়েছি, একটা সহজভাবে তোমাদের যাতে করে তোমরা বুঝতে পারো, একবারে পরিষ্কার যেন তোমরা বুঝতে পারো, তার জন্য আমি একটা বর্ণ লেটার দিয়ে দিয়ে বুঝিয়েছি। যখন দেখবে হাউ টু আন্ডারস্ট্যান্ড, কিভাবে বুঝবে যে এটা ফিউচার, এটা ফিউচার ইনডিফিনাইট, বুঝবে কি করে না, বাংলা বাক্যের যে ভার্ব থাকবে সেই ভার্বের শেষে ব, বে, ব্যান থাকবে। ব, বে, ব্যান। আমির ক্ষেত্রে ব, আমরার ক্ষেত্রে ব হবে, তুমি তোমরার ক্ষেত্রে বে হবে, সে তারার ক্ষেত্রেও বে হবে, তিনির ক্ষেত্রে ব্যান হবে। এবার তোমরা দেখো একটা উদাহরণ তৈরি করো, আমার মতো করেই তোমরা দেখবে একটা করে উদাহরণ তৈরি করো, দেখবে নিশ্চয়ই থাকবে, এইগুলো থাকবেই, নিশ্চিতভাবে থাকবে। তাহলে যারা নিউ লার্নার এগুলো এই লেটারগুলো দেখে তারা বুঝতে পারবে যে ব, বে, ব্যান থাকলেই স্যার বলেছেন তো ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে আমরা এইভাবে অনেক অনেক বাক্য তৈরি করব, দেখা যাক। তাহলে আমরা হাউ টু আন্ডারস্ট্যান্ড কিভাবে বুঝতে হবে না, বাংলা বাক্যের যে ভার্ব থাকবে তার শেষে ব, বে, ব্যান থাকবে। বাংলা বাক্যের ভার্বটা আসলে কোথায় থাকে না, বাক্যের শেষে। বাংলা বাক্যের ভার্ব সবসময় বাক্যের শেষে থাকে। তাহলে দেখা যাক হাউ টু ডু, কিভাবে করব না। অ্যাফারমেটিভে দেখো লিখেছি, অ্যাফারমেটিভ আমরা যে কোনো ইনডিফিনাইট টেন্সে যদি স্ট্রাকচারটা জানি তাহলে আমরা যে কোনো ইনডিফিনাইট যাই পড়ুক, যাই আমাদেরকে বলুক, সেই একই স্ট্রাকচার আবার সেই প্রথম ভিডিওটার কথা বলতে হচ্ছে। যখন ফার্স্ট যেদিন যে স্টেট সম্পর্কিত যে প্রথম ভিডিওটা আছে সেখানে দেখবে পরিষ্কারভাবে বলা আছে। এবং তারপরে দ্বিতীয় ভিডিওটা যখন হয়েছে, যখন আমি বলেছি যে সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে যখন আমি একটা কম্পারিজন করেছি, সেই জায়গাতেও দেখবে বলা আছে যে কোনো ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি হয়, এস প্লাস ভি প্লাস ও, এস প্লাস ভি প্লাস ও প্লাস কমপ্লিমেন্ট। আর ভার্বটা কি অনুযায়ী বসে, ভার্বটা কি অনুযায়ী বসে না, টেন্স অনুযায়ী। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট হলে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনাইট হলে ভার্বের ফিউচার ফর্ম। ভার্বের ফিউচার ফর্ম বলতে কি বোঝো না, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই শ্যাল বা উইলের পর কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। যে কোনো মডেল ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়। তাহলে এইগুলো জানলে নিজেই তৈরি করতে পারবে। এটা এই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এগুলো তোমরা বুঝে নাও। আমি যেভাবে বলছি সেটা একটু বুঝে নাও, বুঝে নিলেই তুমি এক ঝলক এটার দিকে তাকালেই
তোমরা পরিষ্কার বুঝতে পারবে, একবারে ক্লিয়ার হবে। It will become vivid and clear to all of you if you try. How to do affirmative sentence? How to do subject, তারপরে shall বা will, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশটা যেটা পড়ে থাকবে। তাহলে দেখো এখানে অ্যাফারমেটিভের একটা উদাহরণ আমি এনেছি। কি বলেছি? আমি আগামীকাল দিল্লি যাব। আমি আগামীকাল দিল্লি যাব। দেখো কি আছে? ব আছে, যাব ব। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে ও। আমরা আগামীকাল দিল্লি যাব। আমরা আগামীকাল দিল্লি যাব। তাহলে এখানে ভার্ব কোনটা? বাংলা বাক্যের ভার্ব হচ্ছে বাক্যের শেষে থাকে। দেখো যাব ব আছে, তাহলে এটা কি? ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা আগামীকাল দিল্লি যাব, সাবজেক্ট হচ্ছে আমরা, যাবোটা হচ্ছে ভার্ব, আগামীকাল দিল্লি এটা হচ্ছে বাক্যের বাকি অংশ, কমপ্লিমেন্ট পার্ট। তাহলে আমরা আমরা উই, তারপরে কি উই এর ক্ষেত্রে কি হয়? শ্যাল, আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল হয়। তাহলে উই এর ক্ষেত্রে শ্যাল হলো, তারপরে গো টু দিল্লি আগামীকাল টুমরো। তাহলে উই গো টু দিল্লি টুমরো। এবার দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? একই স্ট্রাকচার থাকবে, অ্যাফারমেটিভে যা স্ট্রাকচার ছিল নেগেটিভে তাই থাকবে, শুধুমাত্র নট বসে। নট কখনো একা বসে না, নট সবসময় সাহায্যকারী ক্রিয়ার পরে বসে। এখানে দেখো শ্যাল বা উইল, এটা সাহায্যকারী ক্রিয়া, তারপর নট বসবে। বাকি স্ট্রাকচার সেম, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি এই অ্যাফারমেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা জানলেই তুমি নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড ইন্টারোগেটিভ উইথ নেগেটিভ তোমরা নিজেরাই পারবে। তাহলে আমরা জানি অ্যাফারমেটিভের স্ট্রাকচারটা আমার আমি নাও মুখস্থ করতে পারি। আমরা শুধু যে কোনো ইনডিফিনাইট টেন্স কিভাবে হয়, যে কোনো ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি হয় সেটা আমরা যদি জানি তাহলেই কিন্তু আমরা পারবো। যে কোনো ইনডিফিনাইটের স্ট্রাকচার তুমি একটুকু জানলেই হবে, চারটা টেন্সের চারটা স্ট্রাকচার জানলেই হবে, আর কিচ্ছু জানতে হবে না তোমাদেরকে, শুধু এইটুকু বুঝে নিলেই হয়ে গেল। তাহলে নাবাচক বাক্য, নাবাচক বাক্য মানে নট, নট কখনো একা বসে না, নট সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে। তাহলে এখানে অক্সিলারি ভার্বকে স্যালুইল, স্যালুইল পর নট বসে যাবে, ব্যাস। ইন্টারোগেটিভের ক্ষেত্রে স্যার বলেছেন ইন্টারোগেটিভ হলেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে, সাহায্যকারীটা সাবজেক্টের আগে বসবে, তাহলে স্যালুইলটা আগে চলে আসবে, বাকি অ্যাফারমেটিভে যা ঘটে তাই থাকবে। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে তাই হবে, শুধুমাত্র সাবজেক্ট একই, ইন্টারোগেটিভে যা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ তাই থাকবে, শুধুমাত্র কি হবে? শুধু সাবজেক্টের পরে এটা নট বসবে। এবারে স্যার বলেই দিয়েছেন আমাদেরকে যে সাবজেক্টে যদি নাউন হয় তখন নটটা সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্টে যদি প্রোনাউন হয় নট তখন সাবজেক্টের পরে বসবে। দিস ইজ ভেরি সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল। I hope that you clearly understand. আমি আসি নেগেটিভ সেন্টেন্সটা, অ্যাফারমেটিভ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেগেটিভে দেখো সাবজেক্ট, শ্যাল বা উইল, নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, তারপরে রেস্ট পার্ট। যেমন তিনি সেখানে অপেক্ষা করবেন না, করবেন না, করবেন ব্যান আছে, তার শেষে না আছে, তাহলে ব্যান আর না, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স কি না ফিউচার ইনডিফিনাইট। ববে ব্যান থাকলে ফিউচার ইনডিফিনাইট, কি করবেন? অপেক্ষা করবেন, তার শেষে না আছে, তাহলে ফিউচার ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সাবজেক্ট তিনি, তাহলে হি নিলাম, তারপরে শ্যাল বা উইলের মধ্যে হি উইল, তারপরে নট, তারপরে কি আছে? অপেক্ষা করা, অপেক্ষা করার এই যে ওয়েট, সেখানে দেয়ার, তাহলে কি হলো? হি উইল নট ওয়েট দেয়ার। এবারে নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক করতে কি হবে? আমি আবার বলছি শ্যাল উইলটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, বাকি অ্যাফারমেটিভের যা স্ট্রাকচার আছে তাই থাকবে। তাহলে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, ভার্ব প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, ইটিসি। দেখো একটা উদাহরণ তাহলে দেয়া যাক। একটা উদাহরণ আমরা চলে এসো একটা উদাহরণে। তুমি কি চিঠিটা লিখবে? তুমি কি চিঠিটা লিখবে? দেখো বে আছে, লেখাটা হচ্ছে ভার্ব, বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, লিখবে বে আছে। তাহলে এটা কি? ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যে শ্যাল বা উইলটা আগে বসবে। তাহলে সাবজেক্ট থেকে তুমি, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইলটা বসে। তুমি ইউ ক্ষেত্রে কি বসে আমরা জানি? উইল, তাহলে উইল ইউ রাইট দ্য লেটার, তাহলে তুমিটা হচ্ছে সাবজেক্ট, তার জন্য ইউ লাগালাম। শ্যাল বা উইলের মধ্যে ইউ ক্ষেত্রে অফ কোর্স উইল বসে, তাহলে উইল। এবারে লেখাটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট প্রেজেন্ট ফর্ম নিয়ে আছে। তারপরে কি লিখবে? এখানে অবজেক্ট আছে, চিঠিটা হচ্ছে অবজেক্ট, তাহলে উইল ইউ রাইট দ্য লেটার,
সেন্টেন্স কমপ্লিট। এরপর আরো যদি কিছু থাকে সেটা যোগ করব, সেটা আমরা পরে শিখবো। পরে আছে ইন্টারগেটিভ উইথ নেগেটিভ। দেখো ইন্টারগেটিভে যা স্ট্রাকচার আছে ইন্টারগেটিভ উইথ নেগেটিভে তাই থাকবে, শুধুমাত্র কি হবে শ্যাল উইল আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, বাকি অংশ। এবার দেখো একটা উদাহরণ আমরা দেখে নিই কি আছে তোমাদের জন্য। কি আছে দেখি, তুমি কি মিটিং এ অংশগ্রহণ করবে? তুমি কি মিটিং এ অংশগ্রহণ করবে না? তুমি কি মিটিং এ অংশগ্রহণ করবে না? মিটিংটা আমরা বাংলায় সভা বলি, আমরা এত বাংলা ব্যবহার করি না। তুমি কি সভায় অংশগ্রহণ করবে? তাহলে আমরা কি একটা প্রশ্ন আছে তার সঙ্গে নাও আছে, মানে হ্যাঁ প্রশ্ন এবং না যদি কোনো বাক্যের মধ্যে থাকে তার মানেই সেটা অ্যাফারমেটিভ সেন্টেন্স। তুমি কি মিটিং এ অংশগ্রহণ করবে না, তার মানে তুমি মিটিং এ অংশগ্রহণ করবে, এটারই সম্ভাবনার কথা বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট অনুযায়ী সাইবা উইল বসবে, তাহলে এখানে উইল বসলো, তাহলে উইল ইউ, তারপরে না আছে নট, উইল ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে উইল ইউ নট অ্যাটেন্ড দ্য মিটিং। এইভাবে আমরা প্রত্যেকদিন তোমরা 10টা করে বাক্য তৈরি করবে। বাক্য তৈরি করে তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে 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 তোমরা সম্পূর্ণভাবে একদিন দেখবে তোমাদের মনেরও জানতেই শিখে গেছো। তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য একটু সময় দিচ্ছি, বোর্ডটা একটু অস্পষ্ট এসেছিল, তোমরা এই সময়ের মধ্যে স্ক্রিনশট নাও, আমি অপেক্ষা করছি। আশা করি সবার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে তবে একটা লাইক করতে ভুলো না, তোমরা লাইক করছো না, এবং নিয়মিতভাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আমিও তোমাদের জন্য নিয়মিতভাবে ভিডিও পাঠাতে থাকবো। আজকে এই পর্যন্তই। গুড বাই, টাটা।